আমি আনোয়ার হক সুশীল সরকারি মহাবিদ্যালয় পক্ষ থেকে স্নাতক দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ বাংলা জাতীয় ভাষার কবিতা অংশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি পড়ব এবং আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত, যিনি বাংলা সাহিত্যকে সারা বিশ্বে সুপরিচিত করে তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1861 সালের 7ই মে এবং মৃত্যুবরণ করেন 1941 সালের 7ই আগস্ট। বঙ্গাব্দ হিসাবে 1268 সনের 25শে বৈশাখ এবং মৃত্যুবরণ করেন 1348 সনের 22শে শ্রাবণ। ঐকতান কবিতাটি শুরু করার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আর একটু জানি। যিনি শুধু কবি নন, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার, সঙ্গীত রচয়িতা, সঙ্গীত শিল্পী, একজন অভিনেতা, একজন চিত্রকর। বলা যায় যে সাহিত্য, শিল্প সাহিত্যের সর্বক্ষেত্রে তিনি বিচরণ করেছেন এবং সাফল্য অর্জন করেছেন। আমরা জানি যে এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যের জন্য। আমরা এটাও জানি যে তার যে সাহিত্য সমগ্র সেটা সারা বিশ্বের কাছেই সুপরিচিত এবং আমরা সেই জন্য গর্ব অনুভব করি। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে চিত্রা, মানসী, সোনাতরী, বলাকা, নৈবেদ্য, খেয়া, পুনশ্চ, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত। উপন্যাসের মধ্যে রয়েছে নৌকাডুবি, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি। এবং নাটকের মধ্যে রয়েছে শ্যামা, চন্দ্রালিকা, রাজা, অচলায়তন, ডাকঘর ইত্যাদি। তিনি পত্র সাহিত্য রচনা করেছেন এবং ভ্রমণ সাহিত্য রচনা করেছেন। সর্বোপরি সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি তার স্বাক্ষর রাখেননি। তিনি উজ্জ্বলতম স্বাক্ষর রেখেছেন। এই ঐকতান কবিতাটা আমাদের কবির একেবারে শেষের দিকে লেখা। আমরা জানি যে শেষ বয়সে তিনি এটাকে লিখেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বাংলাদেশের অন্তরের যে যোগাযোগ, আমরা জানি যে তিনি জীবনের বড় অংশ তিনি বাংলাদেশে কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে, কাটিয়েছেন শাহজাদপুর, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর কুঠিবাড়িতে, নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিশ্বর কাছারি বাড়িতে। এভাবে তিনি তাদের যে পারিবারিক জমিদারি সেটা তিনি বাংলাদেশে এগুলো ঘুরেছেন, ফিরেছেন, দেখেছেন এবং সেখানে কাজ করেছেন। তার বহু গ্রন্থের বহু অংশ, কবিতা, নাটক, উপন্যাস তিনি এই তার স্মৃতিধন্য বাংলাদেশের জায়গা সেখানে বসে লিখেছেন। 1890 থেকে 1901 সাল পর্যন্ত তিনি শিলাইদহ, পতিশ্বর, শাহজাদপুর ইস্যুগুলিতে তিনি বিচরণ করেছেন, থেকেছেন পরিবার সহ। আজকে তার এই কবিতাটি আমরা পড়তে চাই যে ঐকতান। ঐকতান শব্দটির অর্থ হচ্ছে সমস্বর বা সম্মিলিত সুর। এটা তার জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, 10তম কবিতা জন্মদিনে কাব্যের। এই কাব্যগ্রন্থটি মৃত্যুর মতো 4 মাস আগে সেটা প্রকাশিত হয়। তাই বলা যায় যে জীবন সায়ান্নে দাঁড়িয়ে, জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবির এই কবিতাটি লেখা। কবিতাটি আমরা পাঠ করি এখন। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি, সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল এই পৃথিবী, 2 শতাধিক দেশ, নগর রাজধানী, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের মানুষের কীর্তি, নদী, গিরি মানে পর্বত, সিন্ধু মানে সাগর, মরুপথ, সব কিছুই আছে। তার সবটুকুই কবির জানা নেই, রয়ে গেছে অনেক অজানা, অনেক অজানা, অনেক অদেখা। এটাই তিনি বলছেন। বিশাল বিশ্বের আয়োজন মন মোর করে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণে। জীব ও জড় পদার্থের বিশাল বিশ্বের বিশাল আয়োজনে কবি সব জায়গায় সব কিছু জানতে পারেননি, বুঝতে পারেননি, দেখতে পারেননি। সেই জন্য কী করেছেন তিনি, তার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর একটা ক্ষুদ্র কোণের মধ্যে তিনি পড়ে আছেন, বিশাল বিশ্বের বিশাল আয়োজনের মাঝে তিনি ক্ষুদ্র পরিসরে আছেন।
সেই ক্ষোভে গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে জেতাপায় চিত্রময় বর্ণনার বাণী কুরাইয়া। তিনি এই যে শব্দ জানতে পারছেন না, বুঝতে পারছেন না, দেখতে পারছেন, উপলব্ধি করতে পারছেন না, সেজন্য তার মনে একটা ক্ষোভ রয়ে গেছে। সেইটা তিনি জানার চেষ্টা করেন। অক্ষয় মানে কোনো ক্ষয় হবে না, সেই জানার ক্ষেত্রে, জানার জন্য, দেখার জন্য, বোঝার জন্য তিনি ভ্রমণ বৃত্তান্ত পড়াশোনা করেন। জেতাপায় চিত্রময় বর্ণনার বাণী কুরাইয়া আনি, অর্থাৎ চিত্রময় বর্ণনার বাণী তিনি কুড়িয়ে আনেন। তিনি বিশ্বকবিতে, তারপরেও তিনি বলছেন যে বিশ্ব সাহিত্যাঙ্গন থেকে, বিশ্বের বিভিন্ন সাহিত্য থেকে তিনি উপাদান উপকরণ সংগ্রহ করেন, জান অভিজ্ঞতা ভিত্তিতে তিনি কী করেন, নিজের সাহিত্যকে সমৃদ্ধ করেন। এটাই তিনি বলছেন। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই, এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। তিনি পৃথিবীর কবি, বিশ্বকবি, তিনি অনেক কিছু রচনা করেন, অনেক কিছু তিনি তার চিন্তার উপলব্ধিতে, জ্ঞানে, বুদ্ধিতে, তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি রচনা করেন। নিজের যেই বাসনা, নিজের যেই সুর, সেই সুরটা তিনি প্রতিফলিত করার চেষ্টা করেন। কিন্তু তিনি বলছেন যে আমার বাঁশির সুরে সারা জাগবে তখনই, এই স্বরসাধনায় পৌঁছল না বহুতর ডাক। তিনি সবার মাঝে বিচরণ করার চেষ্টা করেছেন, সব কিছু জানার চেষ্টা করেছেন, মানুষকে পরিবেশন করার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে তার এই সাহিত্যকর্মের মধ্যেও একটা বিরাট ফাঁক যেন রয়ে গেছে। তিনি উপলব্ধি করেছেন, জীবনের মধ্যে সত্যিক্ষণে দাঁড়িয়ে উপলব্ধি করেছেন যে তার কিছু অসম্পূর্ণতা রয়ে গেছে, কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। এই অপূর্ণতা, এই সীমাবদ্ধতা তার মনে একটা যন্ত্রণার সৃষ্টি করেছে। কল্পনার অনুমানে ধরিত্রীর মহা একতান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। কল্পনার অনুমানে ধরিত্রী, পৃথিবীর মহা একতান, যে পৃথিবীর যে একশোর মানুষ, একটা জাতি, মানুষ জাতি, সেখানে তিনি কি বলছেন, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। পৃথিবীর এই মানুষের সমাবেশ তার প্রাণটিকে কি করেছে, যেন পূর্ণ করে দিয়েছে। দুর্গম তুষারগিরি, অসীম নিঃশব্দ নীলিমায়, অশ্রুত যে গান গায়, আমার অন্তরে বারবার পাঠাইছে নিমন্ত্রণ তার। তিনি অনুভব করার চেষ্টা করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের, যেমন তুষারগিরি, তুষারে আবৃত যে পর্বত, দুর্গম পথ, সেই অসীম নিস্তব্ধতা নীলিমায় আকাশে অশ্রুত যে গান, যে গান এখনো শোনা হয়নি, সেটা তিনি অন্তরে অন্তরে অনুভব করেছেন। মনে হচ্ছে যেন তাকে নিমন্ত্রণ পাঠিয়েছে কবিকে, কবি সেখানে গিয়ে তাদেরকে উপলব্ধি, সেই বিষয়গুলো উপলব্ধি করার জন্য, জানার জন্য, একটা অন্তরে একটা কাল্পনিক যে চিত্র, সেটা তিনি অনুভব করতে পারেন। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাশূন্যতায় রাত্রি তার করিতেছে সারা, সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। অনিমেষ মানে অপলোক, পলকহীন চোখে সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সেই অনুভূতি তাকে কি করেছে, অপলোক দৃষ্টিতে যেন সবসময় তাকিয়ে থাকার একটা সুযোগ তৈরি করেছে। তিনি অনুভব করেন, কিন্তু সেটাকে কী করতে চান, স্পর্শ অপূর্ব আলোকে তিনি সেটাকে অনুভব করেন, এবং তার সেটা নিত্যহীনতার কারণ হয়েছে। অর্থাৎ তিনি সব কিছুকেই দেখতে পান, জানতে চান, বুঝতে চান, অনুভব করতে চান। এটাই তার কবির বড় সফলতা। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর, মনের গহনে মোর পাঠাইছে স্বর, প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে নানা দিক হতে। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর, নির্ঝর মানে ঝর্ণা, যে ঝর্ণা মহাপ্লাবনের সৃষ্টি করে, মনের গহনে মোর পাঠাইছে স্বর। সেই ঝর্ণার কলকলো ধ্বনি যেন তার মনে এক সুরের একটা তানের সৃষ্টি করেছে। কবিরা যখন কাল্পনিকভাবে অনেক চিন্তা করেন, ভাবেন, সেটাই তারা সাহিত্যে সেটা পরিবেশন করেন। প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যুগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভুগ, গীত ভারতীয় আমি পাইত প্রসাদ নিখিলের সঙ্গীতের স্বাদ। তিনি বলছেন যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন, প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি আছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে সেগুলো পরিবেশন করেন। সেই সব কবি সাহিত্যের সাথে তার একটা অন্তরের যুগ আছে, এবং তাদের সাথে তিনি সঙ্গ পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, তাদেরকে তিনি নিজের গোষ্ঠীভুক্ত করেছেন। লাভ করে আনন্দের ভোগ, তাদের এই সাহিত্য রচনার মাধ্যমে যখন মানুষের কথা, জীবনের কথা, প্রকৃতির কথা, জড় পদার্থের কথা হোক, সেটা যখন উপস্থাপন করা হয় কবিরা, তখন সেটা তিনি নিজেও আনন্দ ভোগ করেন মানুষের সাথে সাথে। নিখিলের সঙ্গীতের স্বাদ, এই যে সমগ্র কবিদের বিভিন্ন দিক থেকে এসে একটি সুরে কথা বলার যে প্রয়াস, যে চিন্তা, সবাইকে নিয়ে যে এগিয়ে চলা, সেটা কবির কাছে একটা সঙ্গীতের স্বাদ তৈরি করে। আমরা আগেই বলেছি
যে ঐকতান শব্দের অর্থ হচ্ছে সমস্বর বা সম্মিলিত সুর। সকল তান, সকল সুর যখন একই সুরে গাওয়া হয়, একটি সঙ্গীতের মধ্যে দিয়ে কিংবা একটি সুরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সকলের অন্তরের সুরটা, তখন সেটাই ঐকতার নাম প্রকাশ করে। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, যার কোনো পরিমাপ নেই বাহিরের দেশকালে। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে রয়ে গেছে, দুর্গম পথে রয়ে গেছে মানুষ, তার কোনো পরিমাপ নেই বাহিরের দেশকালে। অনেক দেশে অনেক অজানা মানুষ, জাতি গোষ্ঠী রয়ে গেছে যার সম্পর্কে জানা নেই। সে অন্তর্ময়, অন্তর মিশালে তবে তার অন্তরে পরিচয়। সেই মানুষটার সাথে, সেই জাতির সাথে যখন অন্তরে যোগাযোগ হবে, তখন তার সাথে আমার কি হবে, আন্তরিক পরিবেশ, ভালোবাসার পরিবেশ, জানার পরিবেশ তৈরি হবে। সেটাই কবি জানতে চান, বুঝতে চান। পাইনের সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা। কিন্তু কবি ওখানে প্রবেশ করতে চান, জানতে চান, বুঝতে চান, দেখতে চান, সমগ্র মানুষের কাছাকাছি যেতে চান। কিন্তু তিনি বলছেন যে একটা বেড়া, একটা প্রতিবন্ধকতা রয়ে গেছে। সেটা কি? আমরা তো জানি কবি জমিদার পরিবারের সন্তান। তার দাদা পিস দ্বারকানাথ ঠাকুর, পিতা মুর্শিদেন্দ্রনাথ ঠাকুর, এই যে পারিবারিক জমিদারি, সেই জন্য তারা উচ্চবিত্তের মানুষ, অভিজাত পরিবারের মানুষ। সেই হিসাবে একটা বেড়া, একটা প্রতিবন্ধকতা, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। কবি উচ্চবিত্ত পরিসরের মানুষ, সেই জন্য একটা প্রতিবন্ধকতা তার রয়ে গেছে। এটাই তিনি বলতে চাইছেন যে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে আমি সেখানে পৌঁছতে পারিনি। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তার বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারপরে ভর দিয়ে চলেছে সমস্ত সংসার। আজ উচ্চবিত্ত, মধ্যবিত্ত যারা আছে সমাজের উপরের স্তরে, কিন্তু এই তাদের সভ্যজগৎ তৈরিতে যারা নিচু স্তরের মানুষ, নিম্নবিত্ত মানুষ, প্রান্তিক জনগণ, যারা প্রাপ্ত জনগণ, সেই জনগণই কিন্তু আজকে সভ্যতার সোপান, অর্থাৎ তারাই কিন্তু সভ্যতার সূচনা করেছে। তারাই আজকে কবি যেটা বলছেন যে তাঁতি, কেউ তাঁতি পোশাক তৈরি করছে, চাষি খেতে ধান রোপণ করছে, এবং সেই ধান যে ভাত আমরা খেয়ে বেঁচে থাকি, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান, এইগুলোর যে নির্মাণ শৈলী এবং তাদের হাতের স্পর্শ ছাড়া সভ্যতার এই সূচনাটা কখনোই হতে পারে না। অথচ তাদের উপর ভর কিন্তু আমাদের এই সংসার সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চমঞ্চে বসে সংকীর্ণ বাতায়নে তিনি বলছে যে আমরা এই সম্মান বঞ্চিত প্রাপ্তজন, প্রান্তিক জনগণকে দূরে সরিয়ে রেখে আমরা কি করছি, সমাজ উচ্চ মঞ্চে, সমাজ উচ্চ স্তরে বসে আমরা সব ভোগ লালসায় মত্ত হয়ে আছি। অথচ তারা কিভাবে চলছে, কিভাবে আছে, তাদের জীবন কি চায়, তাদের কি অভাব অভিযোগ, তাদের কি সমস্যা, এগুলো আমরা বুঝতে পারি না, আমরা দেখতে পারি না। কবি তার নিজের কথাই বলছেন যে আমি সমাজ উচ্চ মঞ্চে বসে আছি, আভিজাত্যের কারণে, উচ্চবিত্তের পরিবেশের কারণে তিনি দূরে আছেন। সংকীর্ণ বাতায়ন, সেই উচ্চ মঞ্চ থেকে ক্ষুদ্র বাতায়ন মানে জানালা, সেই ক্ষুদ্র জানালা দিয়ে তিনি বৃহত্তর পরিসর, সেই যে নিম্নবিত্ত মানুষ, জেলে, কুমার, তাঁতি, চাষি, মেহনতি মানুষ, তাদেরকে তিনি বুঝতে পারেন না, তাদের সমস্যাগুলো জানতে পারেন না। তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা হয়ে আছে তার এই শ্রেণী যে বিন্যাস, শ্রেণী বিন্যাসটা, এটা তিনি বলছেন যে আমি তাদেরকে বুঝতে পারি না। মাঝে মাঝে আমি গেছি ওপার আর প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। মাঝে মাঝে যে কবি তাদের কাছে যান নাই, তিনি ছিলেন জমিদার, প্রজাদের সাথে মিশেছেন, প্রজাদের সাথে আলোচনা করেছেন, কিন্তু সেটা ছিল তো ক্ষুদ্র পরিসরে। তিনি জমিদার, তিনি তাদের কাছে গিয়েছেন, কিন্তু সেভাবে মিশতে পারেননি, জানতে পারেননি, বুঝতে পারেননি, তাদের অন্তরের কথাগুলো তিনি সেভাবে অবগত হতে পারেননি। এই কষ্টের কথাই, দুঃখের কথাই তিনি বারবার এই ঐকতান কবিতায় বলছেন যে একটু ফাঁক রয়ে গেছে, একটু সীমাবদ্ধতা রয়ে গেছে, একটা অপূর্ণতা রয়ে গেছে। অপূর্ণতাই হচ্ছে তার মনের কষ্টের কারণ। জীবনে জীবন যোগ করা, না হলে কীর্তন পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। যে গানের পসরা, অর্থাৎ তিনি বলছেন যে একই সঙ্গীত, একই সুর, সবাই মিলে একই স্বরে আমরা গাইব, সম্মিলিত সুর। সেই সুরটা কি হয় যদি ব্যর্থ হয়ে যেত জীবনে, অর্থাৎ বৃহত্তর জীবনের সাথে ক্ষুদ্রতর জীবনের একটা পারস্পরিক যোগাযোগ, একটা ভালোবাসা কিংবা একটা মিল না থাকে, তাহলে সেটা ঘাটতি থেকেই যায়। তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার স্বৈরপূর্ণতা, এই যে ব্যর্থতা, এই যে ঘাটতি, আমি যা পারিনি, সেই জন্য আমার
নিন্দা হতে পারে, আমি সেই নিন্দার কথাটা, সেই নিন্দার সমালোচনাটা আমি মেনে নিতে বাধ্য। আমার কবিতা আমি জানি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কই বলছে যে আমি অনেক গল্প, কবিতা, নাটক, উপন্যাস, সাহিত্য বিভিন্ন স্থানে আমি গেছি, প্রতিভা স্বাক্ষর রেখেছি, কিন্তু আমি বলছি যে বিচিত্র পথে গেলেও সেটা সর্বত্রগামী হয়নি। সকল মানুষের কথা, সকল জীবনের কথা আমি পরিবেশন করতে পারি না। একটা ফাঁক তিনি আবিষ্কার করেছেন, বলছেন যে আমার এই ব্যর্থতা আমি অকপটে স্বীকার করছি, আমি নির্দ্বিধায়, আমি স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করছি যে নিম্নবিত্ত যারা নিচু স্তরের মানুষ তাদের কাছাকাছি আমি যেতে পারিনি। কখনো কখনো গেছি, কিন্তু সেটা অতি সামান্য, এটাই তিনি বলছেন। তার মাঝে কোনো অহমিকা, গর্ব নেই যে আমি বিশ্বকবি, হ্যাঁ, আমি সব কিছু পারি, সব কিছু, এরকম নেই। তিনি দৃঢ়তার সাথেই, বিনয়ের সাথেই বলছেন যে আমার এই ব্যর্থতা, নিন্দার কথা আমি অকপটে মেনে নিচ্ছি। কিষানের জীবনের শরিক যেজন, কর্মের কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির লাগি বাণী লাগি কান পেতে আছে। কিষানের জীবনের শরিক যেজন, যে কিষান কিশোরী মাঠে ফসল ফলায়, রোদে বৃষ্টিতে ঝড়ে, হ্যাঁ, সে কাজ করে, সেই কিষানের কথা তিনি বলছেন। শ্রমিক মেহনতি মানুষের কথা তিনি বলছেন। কর্মের কথা সত্য আত্মীয়তা করছে, তাদের কর্মের কথা, তাদের জীবনের কথা, হ্যাঁ, যেই কবি, যে মাটির কাছে মৃত্তিকা সংলগ্ন যে কবি মাটির কাছাকাছি গিয়েছেন, যারা সার্থকতা অর্জন করেছেন, আমি সে মাটির কাছাকাছি সেই কবির লাগে, সেই ধরনের কবির জন্য তিনি কান পেতেন, যে ওই কবি আসছে মৃত্তিকা সংলগ্ন, অর্থাৎ মাটির কাছাকাছি মানুষের কথা, মেহনতি মানুষের কথা, হ্যাঁ, জেলে, কুমার, তাঁতি, চাষি, প্রতি সমাজে মানুষের কথা লিখেছেন অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদের সমস্যার কথা, সম্ভাবনার কথা, সেই কবির লাগে আমি কান পেতে আছি, যে আসছে সেই কবি, অনাগত কবি, যে আমার ব্যর্থতাকে পূরণ করে দিতে পারবে। নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তাই খোঁজে, আমি যা পারিনি আমার ব্যর্থতা কাটিয়ে উঠবে সেই সব অনাগত কবিরা, ভবিষ্যতের কবিরা। সেটা সত্য হোক, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ, সেটা সত্যিকার অর্থেই যেন সেই সব কবিরা আসে, যেন সেখানে কোনো, হ্যাঁ, ঘাটতি না থাকে, যেন কোনো মানুষকে ছাপিয়ে যে ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে আসা, অর্থাৎ তাদেরকে ছোট করা, এরকম কোনো প্রসঙ্গ যেন না হয়। তাদের প্রকৃত যে মর্যাদা, সম্মান, সেটা যেন সেই কবির আবিষ্কার করে, সেটা যেন জনসমক্ষে কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে সেটা তুলে ধরতে পারে, সেখানে যেন কোনো প্রতারণার আশ্রয় না থাকে, এটাই তিনি বলছেন। শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ, এটাই তিনি বলছেন, কোনো প্রতারণা সেখানে না থাকে। ভালো নয় নকল সে শৌখিন মজদুরি, নকল করে, হ্যাঁ, ভালো নয় যে শৌখিন মজদুরি, এটা তিনি চান না, প্রত্যাখ্যান করেছেন। এসব কবি অখ্যাত জন্য নির্বাক মনের, মর্মের বেতনা যত করিয় উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করো দাও তুমি, রসে পূর্ণ করে দাও তুমি। সেই সব অনাগত ভবিষ্যতের কবিদের জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে সেই কবিরা কি করবে, সেই সব অখ্যাতজন, যারা খ্যাতি নেই, যারা নতশির, যারা কি করছে নির্বাক মনের, অর্থাৎ যারা তার মনের কথাগুলো, অভাব অভিযোগের কথাগুলো বলতে পারে না, নির্বাক হয়ে থাকে, মাটির দিকে চেয়ে থাকে, তাদের অভাব অভিযোগগুলো তারা এমনিতেই মেনে নেয়, কোনো রকম তারা সেখান থেকে কোনো ফল লাভ করতে পারে না, নিস্তব্ধভাবে, হ্যাঁ, তারা তাদের জীবন পরিচালিত করে। তাদের মর্মের বেদনাগুলি আমরা জানি না, সেই মর্মের বেদনাগুলি উদ্ধার করতে হবে। তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, তাদের জীবনের যে গতি প্রকৃতি, এগুলো উদ্ধার করে সাহিত্যের মাধ্যমে পরিবেশন করতে। প্রাণহীন এদেশেতে গানহীন চেতা চারিদার, যেখানে চারিদিকে সমকালীন সাহিত্য হয়তো সেভাবে উঠে আসেনি, এটা এখানে প্রকাশ পায় যে প্রাণহীন এদেশেতে গানহীন চেতা চারিধার, অবজ্ঞার তার শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি। আর যেন সারাটা দেশ যেন একটা মরুভূমিতে পরিণত হয়েছে। কেন? সেই সব নিরন্ন, হ্যাঁ, যারা অভিযোগ করতে পারে না, নির্বাক মানুষগুলি, অখ্যাতজন মানুষগুলি, যারা ব্যক্তজন, যারা প্রান্তিক মানুষ, সেই মানুষগুলি কথা তুলে ধরতে না পারায়, সেই ব্যর্থতার কারণে যেন চারিদিকে একটা মরুভূমি তৈরি হয়েছে। এখন কবি বলছেন সেই মরুভূমিকে রসে পূর্ণ করে দাও। কোন রস? সাহিত্যের রসের কথা বলছেন, যে সাহিত্যের সময় রস পরিবেশন করে সেসব অখ্যাতজন নির্বাক মানুষগুলির কথা আমাদের উপস্থাপন করতেই হবে, এটা তিনি বলছেন। অন্তরে যে উৎস তার কাছে আপনারই, তাই তুমি দাও তা উদ্বারী মানে তুমি উঠে প্রকাশ করে যাও সেই সব মানুষদের কথা, সেই সব মানুষদের বঞ্চনার কথা, তাদের কষ্টের কথা, দুঃখের কথা, ভালোবাসার কথা, তাদের জীবন নাটকের কথা, বাস্তব জীবনের প্রতিচ্ছবি তাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সেটাই তিনি বলছেন। অনাগত কবিদের প্রতি সেই আশাবাদ ব্যক্ত করে তিনি নিজেকে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করছেন।
একতারা যাতে তারাও যেন সম্মান যেন পায়, মুখ যারা সুখে দুঃখে নতশে স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগুগুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন যে একতারা একটা সঙ্গীত যখন গাওয়া হয় তখন সেখানে একতারা, দুতারা, হারমোনিয়াম, তবলা, বিভিন্ন যন্ত্র থাকে, সকলের সম্মিলিত প্রচেষ্টার সুরে একটা গান কিংবা একটা সঙ্গীত সেটা প্রকাশ পায়। অপূর্ব সঙ্গীত যেটাকে বলি, আমাদের মন জড়িয়ে যায়, আমাদের মন প্রাণ স্পর্শ করে, সেটাই হচ্ছে সম্মিলিত সুর। সকল বাদ্যযন্ত্রের সমন্বয়ে যখন একটা গান, একটা সুর প্রকাশিত হয়, সেটাই তিনি বলছেন। সেটাই বলছেন যে একটা বিভিন্ন বাদ্যযন্ত্র সমন্বয়ে যখন সুর প্রকাশিত হয়, একটা একক সুর, মানুষের কথাও তিনি বলছেন যে সমগ্র শ্রেণীর উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথাগুলি, সুরগুলি, কথাগুলি যখন একত্রিত হয়ে উপস্থাপিত হবে, তখন সেটা হবে কি ঐক্যতা বা সম্মিলিত সুর। সবার কথাই সেখানে থাকবে, কেউ বঞ্চিত হবে না, এটাই তিনি বলছেন। ও গুণী কাছে থেকে তাদের বাণী যেন শুনি। তিনি বলছেন যে ওই গুণী কবি, ওই বিখ্যাত মানুষ, তোমরাই বিখ্যাত হবে যদি এইভাবে তোমরা শ্রেণী বৈষম্য নিঃশেষ করে দিয়ে সকল শ্রেণীর পেশার মানুষের কথা যখন একত্রিত হবে, একই সুরে প্রকাশিত হবে, সেটাই তিনি বলছেন। এটা হচ্ছে ঐক্যতান বা সম্মিলিত সুর বা সমস্বর। তুমি থাকো তাহাদের খ্যাতি, তোমার খ্যাতিতে তারা যেন পায় আপনারই খ্যাতি। তুমি বিখ্যাত হয়ে যাবে, তুমি পরিচিত হবে সারা বিশ্বের মানুষের কাছে, বাংলা সাহিত্যের মানুষের কাছে। তোমার খ্যাতি, তুমি যে খ্যাতি পাবে সেটা মানুষকে নিয়ে, মানুষের কথা তুলে ধরতে পেরে, সব শ্রেণী পেশার মানুষের, যারা মুখ নির্বাক, যারা অখ্যাতজন, যারা প্রান্তিক বাদ্যজন, সেই সব মানুষের কথা যখন আসবে, সব শ্রেণীর মানুষের কথা, তখন সেটা একটা পরিপূর্ণ সফলতা লাভ করবে। তোমার খ্যাতিতে তারা যেন তাদের খ্যাতি, অর্থাৎ তাদের কথাগুলি যেন উঠে আসে। আমি বারংবার তোমাকে করিব নমস্কার। তিনি সেই সব কবিতারে বলছেন, যদি তোমরা এই কাজটা করতে পারো, আমার ব্যর্থতাকে ডাকতে পারো, অপূর্ণতা, আমার সীমাবদ্ধতাকে তোমরা নিঃশ্বাস করে দিয়ে তোমরা আমার অভাবটা পূরণ করবে, তোমাদেরকে আমি কী করব? নমস্কার করব, সালাম জানাবো, আমি তোমাদের শ্রদ্ধা করব। এই কথা কবি বলছেন অকপটে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে, জীবন সায়ান্নে এসে কবি উপলব্ধি করেছেন, তার সফলতা ব্যর্থতা হিসাব বিকাশ করতে দেখেছেন যে কবি বলছেন যে আমি অনেক কিছুই করেছি, সফলতা অর্জন করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি সীমাবদ্ধতা আর অপূর্ণতার ফাঁকে পড়ে গেছি। অর্থাৎ কীভাবে পড়েছি? আমি সেই সব প্রান্তিক জনগণের কথা, কৃষক, শ্রমিক, মোটে, মজুর, কুলি, তাঁতি, বিভিন্ন শ্রেণীর অখ্যাতজন, নির্বাক মানুষদের কথা আমি তুলে আনতে পারি নাই। অনাগত কবিরা সেটা পূরণ করবে, এটাই তিনি বারবার স্বীকার করছেন। তিনি একটা জিনিস পাচ্ছেন যে এখানে তার কোনো অহমিকা নেই, তিনি একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে সুপরিচিত, তারপরেও বিনয়ের সাথে তিনি তার ব্যর্থতার কথাগুলি উপস্থাপন করেছেন। আমাদের বিশ্বকবি এই জন্যেই সারা বিশ্বময় ছড়িয়ে আছেন তার কৃতির জন্যে, তার কীর্তির জন্যে তিনি সারা বিশ্বময় ছড়িয়ে আছেন, এবং শত শত হাজার হাজার বছর ধরে তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাবেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।